হেই বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে একজন বন্দী কয়েদিকে নিয়ে, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একে তো সে বৃদ্ধ ছিল, তার উপর আবার যাবজ্জীবন জেল। তাই লোকটি মেনে নিয়েছে তাকে বাকিটা জীবন এই জেলে থেকেই মৃত্যুর প্রহর গুনতে হবে। কিন্তু যখন সে জানতে পারে বাহিরে তার একমাত্র আদরের মেয়ে অনেক কষ্টে আছে এবং তাকে যেভাবেই হোক তার মেয়ের কাছে পৌঁছাতে হবে, কারণ তার মেয়ের আপন বলতে সে ছাড়া আর কেউই ছিল না, আর এজন্যই সে এবার যে কোনো মূল্যে এই জেল থেকে পালানোর জন্য এক চাঞ্চল্যকর মাস্টার প্ল্যানিং বানাতে শুরু করে। শেষ পর্যন্ত কি সে এই জেল থেকে পালিয়ে তার মেয়ের সাথে দেখা করতে পারবে, আর পারলে সেটা কিভাবে? এটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন জেল পালানোর ঘটনা নিয়ে দুর্দান্ত এক মাস্টারপিস, দ্য এসকেপিস্ট। তো চলুন মূল গল্পে চলে যাই। মুভির শুরুতেই জেল থেকে পালিয়ে যাওয়া কিছু কয়েদিকে দেখানো হয়। এরা সবাই মিলে একটা গর্ত করছে, আর সেই গর্ত দিয়ে তারা একটা টানেলের মধ্যে যাবে। এরপরে আমাদের সেই রাস্তাটা দেখানো হয় যার মধ্য দিয়ে এই কয়েদিরা এখানে এসে পৌঁছেছে, আর সেই রাস্তার মধ্যেই একটা টুপি পড়েছিল। এখানে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমাদেরকে একটা জেল দেখানো হয়। এই জেলের মধ্যেও অনেকগুলো কয়েদি রয়েছে, আর এই কয়েদিগুলোর মধ্যেও একটা বয়স্ক কয়েদি রয়েছে যার নাম প্যারি। প্যারি এই জেলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছে। প্যারি কখনোই জেল থেকে বের হতে পারবে না, তাকে তার পুরো জীবন এই জেলেই কাটাতে হবে। এরপর আমাদেরকে প্যারির সেলমেটকে দেখানো হয়। প্যারির সেলমেটের সাজা শেষ হয়ে গিয়েছিল, তাই সে জেল থেকে চলে যাচ্ছিল। তার বদলে এখানে নতুন এক ছেলে আসে। এই ছেলের নাম ল্যাসি। এখন থেকে প্যারির সাথে ল্যাসি থাকবে। ল্যাসি এখন থেকে প্যারির নতুন সেলমেট। এরপর দেখানো হয় প্যারির লেখা অনেকগুলো লেটার ফিরে এসেছে। প্যারি এই লেটারগুলো মূলত তার মেয়ে লিসাকে লিখেছিল, কিন্তু 14 বছর পর্যন্ত কোনো একটা চিঠির উত্তর আসেনি। কিন্তু আজকে প্রথমবার প্যারির কাছে একটা চিঠি এসেছে। প্যারি চিঠি পেয়ে প্রথমে খুশি হলেও চিঠিটা পড়ার পর প্যারির খুশি মুহূর্তেই কষ্টে পরিণত হয়ে যায়, কারণ চিঠিতে লেখা ছিল অতিরিক্ত ড্রাগস নেওয়ার কারণে তার মেয়ে লিসার শরীর অনেক খারাপ হয়ে গেছে, আর লিসা মারাও যেতে পারে। আর এই চিঠিটা পাওয়ার পর থেকে প্যারি অনেক চিন্তায় পড়ে যায়। এখন সবসময় তার মাথার মধ্যেও একটাই চিন্তা, সেটা হলো যে করে হোক তার মেয়েকে সে দেখতে যাবে, কারণ প্যারি তার মেয়েকে অনেক ভালোবাসে। তাই সে এখন জেল থেকে পালিয়ে হলেও তার মেয়ের কাছে যেতে চায়। সে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বৃদ্ধ আসামি। এখন এই বয়সে এত সিকিউরিটির মধ্যেও সে কিভাবেই বা এই জেল থেকে পালাবে, তাই না? তো আসুন সেই চাঞ্চল্যকর মাস্টার প্ল্যানিং গুলো দেখার জন্য আমরা আস্তে আস্তে গল্পের ভিতরে প্রবেশ করতে থাকি। প্যারি এসব ভাবতে ভাবতে ওয়াশিং মেশিন থেকে কাপড় নিতে যায়। কাপড় নিতে যেয়ে প্যারি দেখে ওয়াশিং মেশিন যেখানে রাখা আছে সেখানে এমন একটা জায়গা আছে যেখান দিয়ে টায়ারের বাতাস বাইরে বের হওয়ার জন্য একটা রাস্তা আছে। আসলে এটা একটা এয়ার ভেন্ট। তখন ওই দেয়ালের উপরে প্যারি একটা পানির পাইপ দেখতে পায়। এটা দেখে প্যারি বুঝে যায় যে এই দুইটা পাইপ একসাথে কানেক্ট করা, আর এখান থেকে বের হওয়ার রাস্তা আছে। কিন্তু প্যারি জানতো এখান থেকে সে একা পালাতে পারবে না। তাই পরের দিন প্যারি ব্রডি নামের আরেকজন কয়েদির সাথে দেখা করতে যায়। ব্রডি প্যারির ফ্রেন্ড। প্যারি এইবার ব্রডিকে তার পুরো প্ল্যান বলে দেয়। প্যারি বলে, আমার মেয়ের হার্ট 2 বার বন্ধ হয়ে গিয়েছে, তাই আমি যে করেই হোক এখান থেকে পালিয়ে তার সাথে একবার হলেও দেখা করতে চাই। এটা শুনে ব্রডি বলে, তুমি যেটা বলছো সেটা করা এত সহজ না, কারণ এয়ার ভেন্টের মধ্যে যে সলিড স্টিল আছে সেটা খোলা অসম্ভব, আর সেটা না খুলতে পারলে আমরা সামনে এগোতেও পারবো না। প্যারি বলে, এটা একজনই করতে পারবে, আর সেটা হচ্ছে ল্যানি। ল্যানি অনেক শক্তিশালী, তাই সে এটা অনেক সহজে করে ফেলতে পারবে। ল্যানি আসলে একজন বক্সার, সেই সাথে ও একজন চোর। এসব কিছু শুনে ব্রডি বলে, তুমি যদি এয়ারভেন্টের ভিতরে চলে যাও তারপরেও তুমি বেশি দূর যেতে পারবে না। প্যারি বলে, এজন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, কারণ তুমি তো এই জেলের পুরো ম্যাপটাই জানো। পুরো নকশা জানা সত্ত্বেও ব্রডি রিস্ক নিতে চাইছিল না, এজন্য ব্রডি চিন্তায় পড়ে যায়। এদিকে ব্রডির সাথে কথা শেষ করে প্যারি ল্যানির কাছে চলে যায়। প্যারি ল্যানিকে তার পুরো প্ল্যান বলে দেয়। ল্যানিও প্যারির সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। এদিকে ততক্ষণে ব্রডিও রাজি হয়ে গিয়েছিল। পরের সিনে দেখানো হয় প্যারি, ল্যানি আর ব্রডি এই 3 জন মিলে তাদের পালানোর প্ল্যান বানাচ্ছে। প্যারি এদের দুজনকে বলে, আমাদেরকে যে করে হোক লন্ড্রি পর্যন্ত পৌঁছাতে হবে। বাকি 2 জন বলে, লন্ড্রি পর্যন্ত পৌঁছানো এত সহজ হবে না, কারণ সেখানে 3টা গেট আছে, আর সেখানে অনেক গার্ডও আছে। এবার প্যারি বলে, আমি আরো একটা রাস্তা জানি। আসলে প্যারিরা যে জেলে ছিল সেখানে একটা চার্চও আছে, আর সেই চার্চের মধ্যে একটা কনফেশন রুম আছে, আর সেই কনফেশন রুমের মধ্যে একটা রাস্তা ছিল যেটা সোজা লন্ড্রি পর্যন্ত যেত। আর প্যারি এই রাস্তাটার কথাই বলছিল। এবার ল্যানি বলে, আমরা কিভাবে সেই চার্চে যাব? প্যারি বলে, এর উপায়ও আমার কাছে আছে। প্যারি এইবার তাদেরকে বলে, আমি যখন লাস্টে চার্চে গিয়েছিলাম তখন দরজার মধ্যে যে চাবি লাগানো ছিল সেই চাবিটার স্ট্রাকচার আমি অনেক কষ্টে এই কাদামাটিতে বানিয়ে নিয়ে এসেছি, আর এখন এটা ব্যবহার করে আমরা আরেকটা ডুপ্লিকেট চাবি বানাতে পারবো। কিন্তু চাবি তারা পেয়ে গেলেও এখনো তাদের জন্য আরো একটা বড় প্রবলেম ছিল, কারণ তারা লন্ড্রি পর্যন্ত পৌঁছানোর পর তাদের সামনে একটা এয়ার ভেন্ট পড়বে,
কিন্তু তারা কিভাবে সেটা কাটবে এই নিয়ে তারা চিন্তায় পড়ে যায়, কারণ সেটা স্টিলের ছিল, তাই এটা কাটাও এত সহজ না। তখন ল্যানি বুদ্ধি খাটিয়ে বলে, আমার সেলের মধ্যে একটা লোহার টুল আছে, সেটা দিয়ে আমি কিছু একটা বানিয়ে নেব। এরপর ল্যানি তার সেলে ফিরে যায়। সে তার সেলে থাকা লোহার টুল দিয়ে একটা পাইপ কাটে, আর পাইপের সাহায্যে সে একটা রড বানিয়ে ফেলে, আর সামনের দিক থেকে সে একটা হাতুড়ির মতো অংশ বানায়। আর এখন এটাতে একটা হীরা ফিট করতে পারলেই সেই স্টিলটা কাটতে পারবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের এখন হীরা খুঁজে বের করতে হবে। ল্যানি এটা জানতো যে সে কোথায় হীরা পাবে, কিন্তু সেই হীরাটাকে ছিনিয়ে নেওয়া এত সহজ ছিল না। এখানে ঘটনা হচ্ছে যে জেলের মধ্যেও যে কয়েদিরা ছিল তারা নিজেদের মধ্যে বক্সিং কম্পিটিশনের আয়োজন করত, আর বাকি যে কয়েদিরা থাকতো তারা এই বক্সিং করা কয়েদিদের উপর বাজি ধরত। তো এই বক্সারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা ফাইটার ছিল, তার সাথে কেউ ফাইট করতে চাইতো না, সবাই তাকে ভয় পেত। আর এই ফাইটারের দাঁতের মধ্যেই একটা হীরা লাগানো ছিল। এই হীরার কারণে ল্যানি ওই ফাইটারকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে বসে। এরপর ল্যানি আর ফাইটারের মধ্যে বক্সিং শুরু হয়। ফাইটারটা ল্যানিকে খুব খারাপভাবে মারতে শুরু করে, কিন্তু ল্যানি এক চান্সেই ফাইটারের সেই দাঁতটা ভেঙে ফেলে যেটাতে হীরা লাগানো ছিল। ল্যানির কাছে এখন হীরাও আছে। এবার ল্যানি হীরাটা নিয়ে সেই রডে ফিট করে দেয়, যেটা দিয়ে সে এয়ারভেন্ট কাটবে। তো এরপর প্যারি, ল্যানি আর ব্রডি মিলে তারা আরও একবার তাদের প্ল্যান নিয়ে আলোচনা করে। তারা ঠিক করে যে প্রথমে তারা চার্চের মধ্যে যাবে, এরপর যে কনফেশন রুমটা আছে সেটার সাহায্যে তারা লন্ড্রি পর্যন্ত পৌঁছাবে। লন্ড্রিতে পৌঁছানোর পর এয়ারভেন্টকে তারা হীরা দিয়ে কেটে ফেলবে। এরপর সেখান থেকে সামনে যাওয়ার পর তারা সে জায়গায় পৌঁছে যাবে যেখানে ড্রেন সিস্টেম আছে। ড্রেন থেকে তাদেরকে আরও নিচে টানেল পর্যন্ত যেতে হবে, আর সেই টানেল দিয়ে তারা নদী পর্যন্ত পৌঁছে যাবে, আর এই নদী দিয়েই তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ল্যানি বলে, আমি তো সাঁতার কাটতে পারি না। ব্রডি বলে, তোমার সাঁতার কাটার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে অনেক বড় একটা বাঁধ আছে, আর সেখানে নদী আছে, নদীর নিচেই একটা টানেল আছে, আর সেই টানেল রেল লাইনের সাথে কানেক্ট করা। আমাদেরকে সেই টানেলের নিচে থেকেই রেল লাইন পর্যন্ত পৌঁছাতে হবে। এই রেল লাইনটা আমাদেরকে সোজা মেট্রো স্টেশনে নিয়ে যাবে। তখন প্যারি বলে, এরপর আমরা মেট্রো স্টেশনের ভিড়ের মধ্যেও কোথাও হারিয়ে যাব। ব্রডি বলে, আমরা এমনটা করতে পারবো না, কারণ আমাদেরকে স্টেশন ওপেন হওয়ার আগেই স্টেশনে পৌঁছাতে হবে, কারণ 5টা বাজে যখন মেট্রো শুরু হয় তখন রেল ট্র্যাকে 630 ভোল্টের কারেন্ট ছেড়ে দেওয়া হয়, তাই আমাদেরকে 5টা বাজার আগেই স্টেশনে পৌঁছাতে হবে। এখন তাদের পুরো প্ল্যান রেডি হয়ে গেছে, এটাকে তাদের জাস্ট এক্সিকিউট করতে হবে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না, কারণ এখানের একটা কয়েদি ছিল যার নাম টনি। সে তাদের প্ল্যানিং সম্পর্কে সবকিছু জেনে ফেলে, কিন্তু তখন টনি কিছু বলে না। এরপর প্যারি যখন গোসল করছিল তখন টনি তার কাছে আসে। টনি প্যারিকে বলে, আমি তোমাদের প্ল্যানের সব জেনে গিয়েছি, তাই এখন আমাকে তোমাদের আধা কেজি ড্রাগ দিতে হবে, আর যদি তোমরা এটা না দিতে পারো তাহলে আমি সবাইকে তোমাদের প্ল্যান বলে দেব, যার ফলে তোমরা কখনো আর এখান থেকে বের হতে পারবে না। প্যারি টনিকে কিছু বলতে পারে না, কারণ টনি এই জেলের সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর কয়েদি রিজার ভাই। রিজা সব কয়েদিদের উপর প্রভাব খাটাতো, যখন যাকে ইচ্ছা মেরে ফেলতো, আর তার থাকা অবস্থায় তার ভাই টনিকে কেউ কিছু করতে পারবে না। এই জন্য এই 3 জনকে এখান থেকে বের হতে হলে টনিকে আধা কেজি ড্রাগ দিতেই হবে। আর এই ড্রাগ বানানোর কাজ জেলের মধ্যে শুধু বাতিস্তাই করে। বাতিস্তা একটা কয়েদি আর সে একজন কেমিস্ট, তাই সে ড্রাগ বানাতে পারে। আগেও অনেকবার সে ড্রাগ বানিয়েছিল। তাই প্যারি বাতিস্তার কাছে গিয়ে বলে, তুমি যদি আমাকে আধা কেজি ড্রাগ বানিয়ে দাও তাহলে তোমাকে আমি এই জেল থেকে বাইরে নিয়ে যাব। এই কথা শুনে বাতিস্তা রাজি হয়ে যায়। বাতিস্তা প্যারিকে আধা কেজি ড্রাগ বানিয়ে দিয়ে দেয়। পরের দিন সকালে টনি প্যারির সেলে ড্রাগ নেওয়ার জন্য আসে। সেলের মধ্যে তখন ল্যাসিও ছিল। টনি আগে অনেকবার ল্যাসিকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছিল, যার কারণে ল্যাসি ডিপ্রেশনে গিয়ে অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু প্যারি তাকে বাঁচিয়েছিল। তো এখানে টনি আবারও ল্যাসির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু প্যারি টনির মাইন্ডকে ডাইভার্ট করে তাকে নিজের কাছে ডেকে নেয় আর তাকে আধা কেজি ড্রাগ দিয়ে দেয়। কিন্তু ল্যাসি এখানে অনেক রেগেছিল, তাই সে ওখানে থাকা একটা চেয়ার উঠিয়ে টনিকে আচ্ছা মতো ধোলাই দিতে থাকে। এরপর ল্যাসি বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে টনিকে মারতে চায়, কিন্তু প্যারি তাকে থামিয়ে দেয়। টনি চান্স পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সে আধামরা অবস্থায় ছিল, এজন্য সে ঠিকমতো হাঁটতে পারছিল না। এক পর্যায়ে সে নিজের ব্যালেন্স হারিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, আর সে ওখানেই মারা যায়। অন্যদিকে টনির সাথে আরও একটা কয়েদি প্যারির সেলে গিয়েছিল, আর সে এসব কিছু দেখে ফেলে, তাই সে ড্রাগ নিয়ে পালাতে শুরু করে। কিন্তু যখনই সে ড্রাগস তার শরীরে নেয় তখনই সে মারা যায়। আসলে বাতিস্তা আর প্যারি এই সব কিছুই প্ল্যান করে রেখেছিল। এই ঘটনার পর টনির বড় ভাই রিজা প্যারির কাছে আসে আর তাকে সত্যি বলতে বলে। প্যারি তাকে কিছু বলতে চাইছিল না, কিন্তু রিজা বলে, তুমি যদি সত্যি না বলো তাহলে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো। প্যারি জানতো যে রিজা চাইলেই এটা করতে পারে, এজন্য প্যারি তাকে সবকিছু সত্যি বলে দেয়। রিজা বলে, আজকে রাতের বেলা তুমি ল্যাসিকে আমার সেলে নিয়ে আসবে। প্যারি বলে, ঠিক আছে। আসলে আজকে এদের এখান থেকে পালানোর দিন ছিল। রিজা চলে যাওয়ার পর প্যারি যখন বাইরে যায় তখন সেখানে একটা গার্ড আসে।
গার্ড প্যারিকে জানায় ভিজিটিং রুমে তার সাথে কেউ দেখা করতে এসেছে। প্যারি যখন ভিজিটিং রুমে যায় তখন সে দেখে তার সাথে একটা মহিলা দেখা করতে এসেছে। সেই মহিলা প্যারিকে জানায় তার মেয়ে লিসা মারা গিয়েছে। এই খবর শুনে প্যারি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ একমাত্র তার মেয়ে লিসাকে দেখার জন্যই প্যারি জেল থেকে পালাতে চেয়েছিল। তাই এখন আর প্যারির এই জেল থেকে পালানোর কোনো কারণই নেই। তাই প্যারি আবার তার সেলে ফিরে আসে। এখানে তার সাথে লেসির দেখা হয়। প্যারি লেসিকে বলে, রিজা তার সেলে তোমার জন্য অপেক্ষা করছে। রিজা চাই আমি যেন তোমাকে সেখানে নিয়ে যাই, কিন্তু আমি এটা করতে পারবো না। এই কথা বলার পর প্যারি লেসিকে তার মেয়ে লিসার ছবি দেয় আর বলে এই ছবিটা ব্রডিকে দিও। লেসি বলে আমি কিছু বুঝতে পারিনি। প্যারি বলে আমি জানি তুমি সবকিছু বুঝেছ, তাই এখন তোমার চলে যাওয়া উচিত। লেসি বলে তুমি আমার জন্য এসব কিছু কেন করছো? এতে প্যারি বলে তোমাকে দেখে আমার কারোর কথা মনে পড়ে। আসলে লেসিকে দেখে প্যারির নিজের মেয়ের কথা মনে পড়ত, কারণ তার মেয়েও লেসির সমবয়সী ছিল। পরের সিনে দেখানো হয় ল্যানি, বাতিস্তা আর ব্রডি এই তিনজন চার্চের মধ্যে চলে গিয়েছে। আর চার্চের মধ্যে যে কনফেশন রুম ছিল সেখানে গর্ত করে তারা লন্ড্রির দিকে যেতে শুরু করে। তখনই সেখানে লেসিও চলে আসে। ব্রডি লেসিকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়, সেই সাথে তার রাগও উঠে। ব্রডি বলে প্যারি কোথায়? তখনই লেসি ব্রডিকে প্যারির মেয়ের ছবি দেখায়। এটা দেখে ব্রডি বুঝে যায় যে লেসিকে তার বন্ধু প্যারি পাঠিয়েছে। এরপর তারা চারজনই সেই গর্ত দিয়ে নিচের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণ পর প্যারি সেখানে এসে যায়, আর ব্রডির যে টুপিটা পরেছিল সেটা নিয়ে সেও গর্তের মধ্যে চলে যায়। এই চারজন মিলে লন্ড্রির দরজার বাইরে পৌঁছে যায়। এরপর তালা খুলে তারা লন্ড্রির ভিতরে চলে যায়। এখন যদি তাদের সামনে যেতে হয় তাহলে তাদেরকে এয়ারভেন্টের স্টিলটা কাটতে হবে। এখানে ল্যানি সেই হীরাটা দিয়ে এটা কাটতে শুরু করে আর অনেক শক্তি দিয়ে এই স্টিলটা কেটে ফেলে। এখানে তাদের সাথে প্যারিও একত্রিত হয়। এবার তারা পাঁচজন মিলে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর তারা দেখে সেখানে অনেক বড় একটা কুয়া আছে, আর কুয়ার উপর থেকে পানি পড়ছে। এটা দেখে তারা পাঁচজন সেটার ভিতরে যেতে শুরু করে। সেখানে তারা একটা এয়ার ড্রাইভের দরজা দেখে। এটাকে তারা অনেক কষ্টে খুলে ফেলে। তারা যখন এটা খুলে ফেলে তখন তারা মাটির নিচে টানেলের মধ্যে পৌঁছে যায়। এরপর তারা পাঁচজন আগুনের মশাল নিয়ে সামনের দিকে যেতে শুরু করে। তখনই বাতিস্তা একটা দেয়ালের সাথে ধাক্কা খায়। এবার তারা বুঝতে পারে যে তারা যে রাস্তা দিয়ে সামনে যাবে সেখানে একটা দেয়াল বানানো হয়েছে। এর মানে হচ্ছে তারা এখান থেকে আর সামনে যেতে পারবে না। তারা সবাই এখানে আটকা পড়েছে। এটা দেখে সবাই হতাশ হয়ে পড়ে। ল্যাসি এখানে ডিপ্রেশনে রেগে যায়। এটা দেখে ল্যানিরও রাগ উঠে যায়, কারণ ল্যাসি তাদের প্ল্যানের মধ্যে ছিল না। তাই ল্যানি ল্যাসিকে একটা ঘুষি মারে, কিন্তু ঘুষিটা তাকে না লেগে সেটা দেয়ালে গিয়ে লাগে, আর দেয়াল থেকে একটা মাটির টুকরা নিচে পড়ে যায়। এতে তারা বুঝে যায় যে এই দেয়ালটা নতুন বানানো হয়েছে। এরপর তারা তাদের কাছে যে লোহার রড ছিল সেটা দিয়ে দেয়ালটা ভাঙতে শুরু করে, আর অনেক তাড়াতাড়ি তারা সেই দেয়ালে একটা গর্ত বানিয়ে ফেলে। গর্ত হওয়ার পর ব্রডি সেটার ভেতরে চলে যায়। এরপর সে অন্য দিক দিয়ে দেয়ালটাকে ভাঙতে শুরু করে। তখন উপর থেকে অনেকগুলো মাটি পড়ে যায় আর ব্রডি সেটার নিচে চাপা পড়ে যায়। অনেক কষ্টে ব্রডিকে সেখান থেকে বের করা হয়। এরপর তারা অনেক কষ্টে দেয়ালের অন্য পাশে পৌঁছে যায়। ব্রডি আহত অবস্থায় ছিল, এজন্য বাতিস্তা তাকে কাঁধে নিয়ে সামনে এগোতে শুরু করে। সামনে যাওয়ার পর তারা একটা স্টেশনে পৌঁছে যায়, যেটা অনেক বছর ধরে বন্ধ ছিল। এখানে তারা একটা ম্যাপও দেখতে পায়। এতে তারা বুঝে যায় তারা সঠিক রাস্তা ধরে এগোচ্ছে। তাদেরকে 1 ঘন্টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ 5টা বাজে রেলওয়ে ট্র্যাকের মধ্যে বিদ্যুতের লাইন চালু করে দেওয়া হবে। আর ব্রডি এতক্ষণ ধরে আহত অবস্থায় থেকে হঠাৎ সে মারা যায়, যার কারণে তাকে এখানেই রেখে যেতে হয়। ব্রডিকে একটা বেঞ্চে বসিয়ে রেখে বাকিরা সামনে এগিয়ে যেতে শুরু করে। তখন তারা দেখে যে কিছু গার্ড তাদের পিছু নিয়েছে, তাই তারা সবাই নদীতে পানির মধ্যে চলে যায়। আর কোনো রকমের গার্ডদের থেকে নিচে তারা নদীর কিনারায় পৌঁছে যায়। কিনারায় পৌঁছানোর পর তারা সেই ট্র্যাকের দিকে চলে যেতে শুরু করে, যেখান থেকে তারা বের হতে পারবে। তখনই এখানে বাতিস্তার পা ট্র্যাকের মধ্যে ফেঁসে যায়। ল্যানি তার পা ছুটাতে যায়। ল্যানি তার পা ছুটানোর আগেই একটা ট্রেন এসে তাদের দুজনকে ছিন্ন ভিন্ন করে ফেলে, আর এখানে তারা দুজন মারা যায়। এখন শুধু প্যারি আর ল্যাসি বেঁচে আছে। তারা দুজন হাঁটতে হাঁটতে স্টেশনের প্ল্যাটফর্মে চলে আসে। এর মানে হচ্ছে এরা দুজন এখন মুক্ত হয়ে গিয়েছে। এখন তারা নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। এখানে আমাদেরকে প্যারির পেটের মধ্যেও একটা আঘাতের চিহ্ন দেখানো হয়। বোঝা যাচ্ছে প্যারি আহত অবস্থায় আছে। সে ল্যাসিকে বলে তুমি চলে যাও। ল্যাসি সেখান থেকে দৌড়ে চলে যায়। আর প্যারি এখন নিজেকে মুক্ত করার জন্য ধীরে ধীরে এসকেলেটরে উঠে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু যখনই সে উপরে পৌঁছাবে তখনই সে একটা শক খায়। তার মনে হয় কেউ যেন তাকে পেছন থেকে আঘাত করেছে। ঠিক তখনই দেখানো হয় প্যারি এখনো এই জেলের ভেতরে আছে, আর রিজা তার সামনে বসে আছে। কিছুক্ষণ পর রিজা পেছন থেকে প্যারিকে ছুরি মেরে বসে। আপনারা এবার অবাক হচ্ছেন তাই না? তো বিষয়টা এবার ক্লিয়ার করছি। আসলে ব্যাপারটা হলো প্যারি কখনোই এই জেল থেকে বের হয়নি। এতক্ষণ যে কাহিনী চলছিল সেগুলো আসলে প্যারির কল্পনাতে এবং তার হ্যালুসিনেশনে চলছিল। সেই 4 জন কয়েদি ইতিমধ্যেই এই জেল থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু প্যারি কখনোই পালাতে পারেনি, কারণ তার মেয়ের মৃত্যু হয়ে গিয়েছিল।
তাই তার আর পালানোর কোনো কারণ ছিল না। এজন্য সে নিজের বদলে ল্যাসিকে পাঠিয়ে দিয়েছিল। আর এই পালানোর সব ঘটনাগুলো প্যারি এতক্ষণ ধরে তার কল্পনাতে দেখছিল। এখন সিন সেখানে আসে যেখানে মুভির শুরুতে দেখানো হয়েছিল, যেই 4 জন কয়েদি গর্ত করে টানেলে চলে গিয়েছিল আর সেখানে একটা টুপি পরেছিল। তখনই ব্রডি উপরে এসে সেই টুপিটা উঠিয়ে নেয় আর সেটাকে নিয়ে সে নিচে চলে যায়। এর মানে 4 জন কয়েদি বেঁচে আছে, কারণ প্যারির হ্যালুসিনেশনে যখন আমাদেরকে কাহিনী দেখানো হয়েছিল তখন প্যারি টুপিটা তুলেছিল, কিন্তু আসলে ব্রডি নিজেই তার টুপি উঠিয়েছিল। এর মানে হচ্ছে তারা 4 জন এখান থেকে পালিয়ে গিয়েছে। প্যারি নিজের জীবন এজন্য দিয়েছে কারণ সে গার্ডদের যতটুকু সম্ভব বিভ্রান্ত করতে চেয়েছিল, যাতে করে সবার নজর তার উপরে থাকে আর কোনো গার্ড যাতে সেলের চেকিং না করে, যাতে করে ওই 4 জন সেখান থেকে পালিয়ে যেতে পারে। আর ঠিক তেমনটাই হয়। অবশেষে তারা 4 জন সফলভাবে এই জেল থেকে পালিয়ে যায়। মুভির শেষে আমাদেরকে দেখানো হয় প্যারি তার জীবনের শেষ নিঃশ্বাস গুনছে। তখনই সে নদীর ধারে তার মেয়েকে দেখতে পায়। প্যারি তার মেয়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে, কারণ প্যারি এই পৃথিবীতে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। এখন প্যারি মৃত্যুর প্রহর গুনছে আর এই সিনটাও প্যারি তার কল্পনাতে দেখছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।